প্রিয় দর্শক, সপ্তাহ ঘুরে ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্যালারি নিয়ে। সঙ্গে আছে আমি বর্ষণ কবির। আপনারা জানেন যে ইতিমধ্যে ক্রীড়া সংস্কার বা ক্রীড়াঙ্গনগুলোর সংস্কার নিয়ে নতুন যে অন্তর্বর্তী সরকার তারা কাজ শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় আজ মিরপুর শের বাংলা স্টেডিয়ামে গিয়েছিলেন ক্রীড়া অ্যাডভাইজার এবং তিনি সেখানে ঘুরে দেখেছেন ইতিমধ্যে এই ক্রিকেট বোর্ডকে নিয়ে এবং এর সংস্কার প্রক্রিয়া নিয়ে পক্ষে বিপক্ষে নানা রকম যুক্তিতর্ক এবং প্রসেশন চলছে, মিছিল মিটিং হয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান যারা পরিচালক আছে তাদের বিরুদ্ধে দুর্নীতির পাহাড় সম অভিযোগও যারা সাবেক পরিচালক ছিলেন বা সাবেক কর্মকর্তা ছিলেন তারা নিয়ে আসছেন। আমাদের সঙ্গে এ ব্যাপারে কথা বলার জন্য আজকে স্টুডিওতে আছেন সাবেক যুগ্ম সম্পাদক বিসিবির রফিকুল ইসলাম বাবু। ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আলটিমেটলি এখান থেকে সংস্কার প্রক্রিয়ায় আপনি জানেন যে আজকে একটা ধাপ মনে হয় এগিয়ে গেল, কারণ জালাল ইউনুস, যিনি ক্রিকেট অপারেশনসের সাবেক চেয়ারম্যান, বর্তমান মিডিয়া কমিটির চেয়ারম্যান ছিলেন এবং পরিচালক হয়েছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের কোটায়, তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। আহমেদ সাজিদুল আলম ববি, যিনি অনেক পোরখা সংগঠক আবাহনীর ব্যাকগ্রাউন্ডে, তিনিও জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত প্রার্থী হিসেবেই, পরিচালক এবং কাউন্সিলর হিসেবেই ছিলেন বিসিবিতে। তাকে যখন বলা হয়েছে উনি বলেছেন যে এটা সম্পূর্ণ ক্রীড়া পরিষদের উপর ডিপেন্ড করে। আলটিমেটলি কি সংস্কার শুরু হয়ে গেল কিনা? হ্যাঁ, ধন্যবাদ। আসলে ক্রীড়াঙ্গনে আপনারা দেখেছেন বহুদিন যাবৎ যারা বিভিন্ন ফেডারেশনগুলি অবৈধভাবে এবং অবৈধ নির্বাচনের মাধ্যমে আঁকড়ে ধরে আছে, এই একটি পরিবর্তনের মাধ্যমে কিন্তু এখন সব কিছুই পরিবর্তিত হচ্ছে। এটার ধারাবাহিকতাই কিন্তু আজকে জালাল ইউনুস দেখেন আজকে পদত্যাগ করেছে। এনএসির কোটায় উনি এসেছিল বিসিবিতে কাউন্সিলর হিসাবে, উনি করেছে। আহমদ সাজ্জাদুল আলম ববিও করবেন। এবং আমরা চাই যে বিসিবিতে যারা জড়িত আছে দীর্ঘদিন যাবৎ এবং তারা যে অনিয়মের সাথে জড়িত, যেমন দুর্নীতির সাথে জড়িত, সব কিছু মিলেই তারা এখন দেখেন একটি বৃহৎ অংশ কিন্তু পরিচালকদের ভিতরে অনুপস্থিত, তারা বিভিন্ন জায়গায় পালিয়ে আছে। তো এটার কারণ কি? কারণ হলো একটাই, যে তারা যে অনিয়মগুলি করেছে, যে দুর্নীতিগুলি করেছে, সেটা সামাল দেওয়ার মতো তাদের ক্ষমতা নেই, ক্ষমতার বাইরে। আর জনগণ দেখেন কিভাবে ফুঁসে উঠেছে যে তারা চায় যে এটা সংস্কার হোক এবং ভালো ভালো সংগঠক সৎ ক্রীড়া সংগঠক যারা দেশের জন্য কাজ করবে, বিভিন্ন খেলার জন্য কাজ করবে, তারাই এই কমিটিগুলি আসুক, এই ফেডারেশনগুলিতে আসুক, এটাই চাই। এবং এটার ধারাবাহিকতায় কিন্তু আজকে আমাদের জালাল ইউনুস ভাই, উনি অনেক সিনিয়র সংগঠক, উনি পদত্যাগ করেছেন। যুব ক্রীড়া উপদেষ্টা গিয়েছিলেন বিসিবিতে এবং অবাক ব্যাপার হলো যে বাংলাদেশের সাবেক অধিনায়ক, বর্তমানে এখন আন্তর্জাতিক ক্রিকেটে তিনি বিদ্যমান, তামিম ইকবাল, তাকে পুরো স্টেডিয়াম ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছেন, হয়তো বা বোর্ড পরিচালকরা অনুপস্থিত। এখন এই ম্যান্ডেট বা উনি যেভাবে ঘুরে দেখিয়েছেন, এটাকে আপনি কিভাবে দেখবেন? এটা কি এক ধরনের সংস্কারের বার্তার মধ্যে পড়ে কিনা? ডেফিনেটলি, কারণ আমরা বহুদিন যাবৎ বলে আসছি যে ক্রিকেট বোর্ডে অনিয়ম হচ্ছে, ম্যানেজমেন্ট ঠিকমতো দল চালাতে পারছে না, দলের সিলেকশনে প্রবলেম আছে, বিভিন্ন জনকে নানাভাবে নানা খেলোয়াড়রা কিন্তু সিনিয়র ক্রিকেটাররা বৈষম্যের শিকার হচ্ছে। সেই বৈষম্য দূর করার জন্যই কিন্তু তামিম ইকবাল এখন একটি সাহস পেয়েছে এবং সে মনে করছে যে এটা উপযুক্ত সময়, আমাকে যেইভাবে লাঞ্ছিত অপমান করেছে সেটার একটি এটার প্রমাণ করে দেওয়া যে আমি বৈষম্যের শিকার। এবং সেটার ধারাবাহিকতায় কিন্তু মাননীয় অ্যাডভাইজারের সাথে আজকে স্টেডিয়াম গিয়েছিল এবং বিভিন্ন জিনিস ঘুরিয়ে দেখেছে। এটা একটি পজিটিভ থিং যে হ্যাঁ, তামিমের মতো খেলোয়াড় যে তার সাথে আছে, এটা একটা বড় জিনিস। এবং আমরা চাই যে তামিম বাংলাদেশ জাতীয় দলে আবার ফিরুক এবং সে যে ক্যাপ্টেন ছিল সে ক্যাপ্টেন হিসাবেই ফিরুক, কারণ তার যে ধারাবাহিক পারফরমেন্স, সে পারফরমেন্সটা কিন্তু কখনোই কিন্তু খারাপ হয়নি, সে কিন্তু ধারাবাহিকভাবে পারফর্ম করে গেছে। কিন্তু আনফর্চুনেটলি আমাদের ক্রিকেট বোর্ডে যারা ছিল, ম্যানেজমেন্টে যারা ছিল, কোচ এবং সিলেক্টররা, তাদের বৈষম্যের শিকার হয়েছে কিন্তু তামিম ইকবাল। এটা আমার খুবই দুঃখজনক এবং ক্রিকেটকে কিন্তু এটা অনেক পিছিয়েছে, এটা এগোয়নি। কারণ আমরা দেখেছি যে ওয়ানডে বিশ্বকাপ এবং টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ধারাবাহিক ব্যর্থতা, এই ব্যর্থতার মূল কারণ কিন্তু এগুলি, এবং তদন্ত করে পাবে কিন্তু এগুলি, এবং তাদের বৈষম্যের শিকার হয়েছে অনেক ক্রিকেটার। আমরা একটু স্পোর্টস অ্যাডভাইজার কি বলেছেন বিসিবিতে প্রথমবার উনি ঘুরতে গেছেন, আমরা একটু তার বক্তব্যটা শুনে আসছি। নতুন দায়িত্ব পাওয়ার পরে আমি আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যেই ফ্যাসিলিটিসগুলো আছে সবগুলোতে একটু ঘুরে দেখছি। আজকে বিকেএসপিতে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি। ক্রীড়া পরিদপ্তর সহ এখানে বিসিবিতে আসা হয়েছে। অবকাঠামোগত যেই অবস্থা আছে সেটা দেখতে চেয়েছিলাম, সেটা দেখলাম ঘুরে ঘুরে সব জায়গায়। এবং নারী ক্রিকেট দলের সাথে দেখা হলো।
তারা সামনে উইমেন টি20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে, এবং যেই ব্যাপারগুলো এখানে উন্নয়নের প্রয়োজন আছে সে ব্যাপারে একটু নোট নিলাম। আশা করি সামনে এগুলো আমরা ঠিক করে দিতে পারবো। উনি নোটও নিয়েছেন কি কি হচ্ছে না হচ্ছে, চারদিক থেকে অনেক ইনপুট যাচ্ছে। বা যারা আপনি জানেন প্রথম দফায় উনি যেদিন প্রথমবার অফিসে গিয়েছিলেন তখন 7 জন বোর্ড পরিচালক ওখানে গিয়েছিলেন এবং তারা এই আইসিসি টি20 মেয়েদের যে বিশ্বকাপ বাংলাদেশে হওয়ার কথা সেটার ব্যাপারে ওনাদেরকে আইসিসি গাইডলাইন বা বাধ্যবাধকতা বলেছেন। কিন্তু আপনারা যারা এতদিন ধরে বোর্ডের নানা অনিয়ম নিয়ে সোচ্চার ছিলেন তাদের সঙ্গে উনি কবে বসবেন? না হলে তো এটা একপক্ষীয় কথা, বা একজন তামিম ইকবাল কতটুকু ইনপুট দিবেন। আর তামিম ইকবাল তো একজন ক্রিকেটার মাত্র, উনি তো আসলে পলিসি মেকিং এর লেভেলে এখনো যাননি, যেহেতু উনি ক্রিকেট খেলছেন এখনো। আপনাদের ভার্সনটা আমার জানা দরকার, কারণ আসলে আপনারা কি ভাবছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় অ্যাডভাইজারকে, স্পোর্টস অ্যাডভাইজার। উনি দেখেছেন এবং সব খোঁজ খবর নিয়েছেন। ইনশাল্লাহ এই তারুণ্যের জয় হবে, উনি ভালো কাজ করবে আমরা আশা করছি। কিন্তু একটি জিনিস মনে রাখতে হবে, ওনার সবার কথা শুনতে হবে এবং এক পেশে কথা শুনলে হবে না। কারণ স্বৈরাচার দোসরদের যারা মানে সহযোগী তাদের কারোরই কিন্তু কথা সঠিক কথাটা তারা বলবে না, কোনো দিনে বলেও নি। সারা মানে বৎসরের পর বৎসর কিন্তু তারা কিন্তু আপনার মিথ্যাচার করে গেছে, মানে বিভিন্ন অনিয়মের আশ্রয় নিয়েছে। সুতরাং তাদের কথা শুনে কিন্তু উদ্বেলিত হওয়ার কিছু নেই, সবার কথা শুনতে হবে এবং সবার কথা শুনেই কিন্তু উনি একটি সঠিক সিদ্ধান্তে উপনীত হবে, এটা আমরা আশা করছি। এখন থেকে মানে আমরা বিরতিতে যাওয়ার আগে 1 মিনিট সময় পাচ্ছি। ক্রিকেট বোর্ড নিয়ে সবসময় একটা অ্যাটেনশন থাকে, কারণ বাংলাদেশে যতটুকু যৎসামান্য সাকসেস ক্রিকেট থেকে এসছে ক্রীড়াঙ্গনে, খুব ছিন্ন বিচ্ছিন্নভাবে হয় আর্চারি নাই অন্য জায়গা থেকে এসছে। এইখানে সংস্কারের পাড়া বলতে কি সব সিনিয়র ঝেঁটিয়ে বিদায় করাটা কি সংস্কারের একমাত্র উপাদান আপনি মনে করেন কিনা? একেবারেই ঠিক নয়, কারণ এখানে অভিজ্ঞ এবং তারুণ্যের মেলা হতে পারে, এটার সমন্বয় হলে আরও ভালো হয়, চমৎকার হয়। তবে একটি জিনিস মনে রাখতে হবে আপনাদের, ক্রিকেটটা কিন্তু হঠাৎ করে এভাবে উঠে আসেনি, বরঞ্চ যেভাবে উঠে আসার কথা ছিল সেটা বাধাগ্রস্ত হয়েছে। আমাদের মানে কিছুদিন আগে যারা বোর্ডে ছিল, তার আগে যারা মানে গত 15 বছর যারা আঁকড়ে ধরে আছে, তাদের কিছু ভুল সিদ্ধান্তে বাংলাদেশের ক্রিকেটটা কিন্তু ওইভাবে এগোয়নি। তা আমরা আশা করছি যে সঠিক সিদ্ধান্তগুলি নেওয়া হবে এবং সঠিক সিদ্ধান্ত নিয়েই কিন্তু এগোতে হবে। কারণ জনাব আসিফ তো এখন ক্রিকেটে মানে সমস্ত খেলাধুলার অভিভাবক উনি, সুতরাং সে সঠিক সিদ্ধান্তটা নেবে, আমরা সেটাই চাই। আরাফাত রহমান কোকো, যাকে আমরা ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট আপনারা যারা কর্মকর্তা আছেন তারা পেয়েছিলেন বোর্ড পরিচালক হিসেবে, আপনারা পেয়েছেন হচ্ছিল বোর্ডের একজন কর্মকর্তা হিসেবে, আপনারা পেয়েছেন হাই পারফরমেন্স ডেভেলপমেন্ট বিভাগ, যেটা তার হাত ধরে তৈরি হয়েছে আজকে সাকিব, তামিম, মুশফিকরা যেখান থেকে এসেছেন। গত 16 বছর তো এদের উপরে ঘাড়ে পা দিয়েই বাংলাদেশের ক্রিকেট যতটুকু আছে সেই বেস পয়েন্টটা কিন্তু আরাফাত রহমান কোকোর বিশাল কন্ট্রিবিউশন। অবশ্যই আপনারা তার সঙ্গী হিসেবে কাজ করেছেন। আরাফাত রহমান কোকোকে মানে অনেক ইচ্ছা অনিচ্ছায় মানে একরকম অপাঙ্ক্তেয় করে রাখার একটা প্রক্রিয়া আমরা গত 1.5 যুগ প্রায় দেখে এসেছি, এটার কারণটা কি? ধন্যবাদ। একটি জিনিস মনে রাখতে হবে, বাংলাদেশের ক্রিকেট যে এতদূর এগোচ্ছে সেটার জন্য হলো আরাফাত রহমান এটার পিছনে আছে। কারণ ওনাকে বাংলাদেশের আধুনিক ক্রিকেটের রূপকার বলা হয়। কারণ 2001 সালে যখন আমরা যখন ক্রিকেট বোর্ডে আসি বা দেখেছি যে ক্রিকেটের কি হাল, সেখানে স্বজনপ্রীতি এবং বিভিন্ন টিমগুলির দুরবস্থা, মাঠের দুরবস্থা, প্র্যাকটিস ফ্যাসিলিটিস নেই, কিছুই ছিল না। উনি ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেওয়ার পরে যে আমূল পরিবর্তন ঘটিয়েছে সারা বাংলাদেশের ক্রিকেটে, সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে যে কিভাবে ক্রিকেট এগুতে হয়। এটার পিছনে অনেকে কাজ করেছে, ওনাকে সহায়তা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া এবং অন্যান্য দেশও করেছে। বিশেষ করে ক্রিকেট অস্ট্রেলিয়া কিন্তু অনেক সাপোর্ট দিয়েছে, কারণ ওনার সাথে ক্রিকেট ডিপ্লোমেসিতে ভালো সম্পর্ক ছিল অস্ট্রেলিয়ার সাথে, এবং তারা নির্দ্বিধায় অনেক কিছুতে আমাদের হেল্প করেছে। এবং বাংলাদেশের ক্রিকেটের যে পরিবর্তনটা ওখান থেকেই কিন্তু শুরু। আরেকটা টার্নিং পয়েন্ট হয়তো আমাদের আলোচনা করা উচিত। একটা সময় বলা হতো না যে বাংলাদেশের ফুটবল বাঁচাতে গেলে বঙ্গবন্ধু স্টেডিয়াম বা সাবেক ঢাকা স্টেডিয়ামকেই আসলে রাখা দরকার, এই কারণে ক্রিকেট আর ফুটবলের মানে একেবারে একসঙ্গে থাকাটা সম্ভব না। তো আরাফাত রহমান কোকোই প্রথম চ্যালেঞ্জটা নেন, ঢাকা থেকে মিরপুরে শিফট করেন ক্রিকেটটাকে, এবং ওনার কথা ছিল যদি কোয়ালিটি খেলা হয় তাহলে মানুষ খেলা দেখতে মিরপুরে যাবেন। উনি এটা একটি দারুণ সিদ্ধান্ত ছিল তখন। যেমন বাংলাদেশ ফুটবল ফেডারেশন, অ্যাথলেটিক্স ফেডারেশন
এমন কান্নাকাটি করছিল যে একটি মাঠের জন্য আমাদের খেলাগুলি হারিয়ে যাচ্ছে, ফুটবল হারিয়ে যাচ্ছে, অ্যাথলেটিক্স হারিয়ে যাচ্ছে। তখন উনি বলেছিল যে ক্রিকেটটাকে এই পর্যায়ে নিয়ে আসছিল যে বলেছিল যে ক্রিকেটের এখন যে অবস্থা, এটা যদি গাজীপুরের গহীন অরণ্য স্টেডিয়াম হয় সেখানেও হাজার হাজার মানুষ ক্রিকেট খেলা দেখতে যাবে, শুধু মিরপুর না। এবং উনি একটি সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন যে ক্রিকেটকে ঢাকা স্টেডিয়াম থেকে মিরপুরে নিয়ে যাওয়ার। দেখেন, মিরপুর স্টেডিয়ামটি নিয়েও কিন্তু অনেক সমালোচনা হতো। আগে কেউই সাহস করতো না যে এইটাতে ক্রিকেট খেলা সম্ভব বা ক্রিকেট মাঠ হওয়া, একটি ইন্টারন্যাশনাল ভেন্যু হওয়া সম্ভব। উনি এটাকে বাস্তবে রূপদান করেছেন। এটার উনি ছিলেন বলে আমরা এটা করতে পেরেছি। এটা সারা জীবন ওনাকে মানে সবাই স্মরণ করবে। শুধু এটা নয়, উনি আরেকটা উপলব্ধি করেছে যে সারা বছর ক্রিকেট এমন একটা খেলা, অফ সিজনে খেলোয়াড়রা বসে থাকবে আর সিজনে শুধু খেলবে, তাতে ক্রিকেট খেলোয়াড়দের পারফরমেন্সে হ্যাম্পার করবে। তো এটা যাতে না করে উনি যেটা করলো যে ইনডোর প্র্যাকটিস ফ্যাসিলিটিস, বিভিন্ন জায়গায় কিন্তু ইনডোর প্র্যাকটিস ফ্যাসিলিটিস যেগুলি তৈরি হয়েছে ওনার হাত দিয়ে হয়েছে, উনি সেটা করেছেন। এবং সারা বছর আমাদের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের ক্রিকেটাররা এই ইনডোরে প্র্যাকটিস করে তারা কিন্তু তাদের পারফরমেন্স ধরে রাখতে উনি যেটা করে দিয়ে গেছিলেন, তারপরে তো সেটা অন্য কিছু হয়নি। বরঞ্চ অনেক মাঠ বন্ধ হয়ে গেছে। বগুড়া শহীদ চান্দ স্টেডিয়াম আপনি দেখেন, আমাদের একটা স্লোগান ছিল, ওনার স্লোগান ছিল যে ক্রিকেটকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া। এবং এই যে ট্যালেন্ট হান্টিং প্রোগ্রামটা উনি শুরু করেছিলেন, এই যে ছড়িয়ে দেওয়ার অংশ হিসাবে কিন্তু আমরা বগুড়া স্টেডিয়াম, রাজশাহী, খুলনা, তারপরে ফতুল্লা, চিটাগাং একটা, সাগরদিঘিতে একটি স্টেডিয়াম, এটা কিন্তু ওনার সময় হয়েছে। এগুলি সবগুলি ইন্টারন্যাশনাল স্টেডিয়াম হয়েছে রাজশাহী ছাড়া। তাহলে গত 15 বছরে নাজমুল হাসান পাপনের নেতৃত্বে বোর্ড কি করেছে? আমরা কিছু, তারপর আমাদের প্রস্তাবনায় ছিল বরিশাল স্টেডিয়াম, সিলেট স্টেডিয়াম, এগুলি পরে এটা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম হয়েছে। কিন্তু দেখেন, এগুলি কিন্তু করা হয়েছিল এবং এটা আমরা করতে পেরেছিলাম। এবং এগুলির ব্যাপারে আমি বলবো যে বগুড়া স্টেডিয়ামটা ছিল আমাদের মিরপুর স্টেডিয়ামের পরেই কিন্তু এটা এত সুন্দর স্টেডিয়াম, যেখানে আমাদের সারা দেশের ক্রিকেটাররা খেলে সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করতো, কারণ ওই উইকেটগুলি এত বাউন্সি ছিল। কিন্তু এই যে গত বোর্ডে যারা ছিল তারা কিন্তু এসে কি করলো, এই মাঠটাকে বন্ধ করে দিল, ইন্টারন্যাশনাল ভেন্যু হিসেবে ক্যান্সেল হয়ে গেল। এটা বড়ই পরিতাপের বিষয়। একটি এত সুন্দর ভেন্যু, যে ভেন্যুতে ক্রিকেটাররা যদি খেলতো, আজকে অনেক ক্রিকেটার, আরও ভালো ভালো ক্রিকেটার আসতে পারতো। কারণ আমাদের দেশের যে উইকেটের তুলনায় ওগুলি কিন্তু অনেক ডিফারেন্ট উইকেট বগুড়ার। সেখানে যদি রেগুলার খেলা হতো তাহলে হয়তো খেলোয়াড়রা দেশের বাইরে যে অনেক ভালো পারফরম্যান্স করতে পারতো। বর্তমান অ্যাডভাইজারি কমিটির কাছ থেকে আসলে আরাফাত রহমান কোকোর ব্যাপারে কি অ্যাপিল রাখতে চান? আমরা আশা করি উনি যে কাজগুলি মানে করে গেছেন সেগুলি আবার চালু করা, যেমন ট্যালেন্ট হান্টিং প্রোগ্রাম, বগুড়া স্টেডিয়ামকে চালু করা এবং ক্রিকেটকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া। সেখান থেকে যদি আমরা বিভিন্ন অঞ্চলে যে ক্রিকেট ফ্যাসিলিটিস তৈরি করে দিই, সেখান থেকে কিন্তু অটোমেটিক ক্রিকেটাররা উঠে আসবে। কারণ ক্রিকেট এমন একটি খেলা, শুধু ভালো খেললেই হবে না, তার ওই মাঠ দরকার, তার একটা ভালো পিচ দরকার, তার ক্রিকেটের অনেক সরঞ্জাম দরকার। এগুলি সব যদি এনশিওর করা হয় তাহলে আমাদের দেশে অনেক ক্রিকেটার উঠে আসবে এবং ট্যালেন্ট হান্টিংয়ের মাধ্যমে আমাদের অনেক খেলোয়াড় উঠে আসবে। সেই প্রোগ্রামগুলি চালু করা। দেখি তো বিসিবি সিইও মানে প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী আজকে অ্যাডভাইজার যখন ভিজিট করেছেন, তারপরে উনি কথা বলেছেন গণমাধ্যমে, উনি কি বলার চেষ্টা করেছেন বা কি মেসেজ, এটা আমরা ক্লিয়ার হই। নারী বিশ্বকাপের যে বিষয়টা রয়েছে সেটা আপনারা জানেন যে আমাদের প্রিপারেশনের দিক থেকে আমরা ফুললি কনফিডেন্ট যে সময় আছে, সেই সময়ের মধ্যে আমরা করতে পারবো। তারপরও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকারও যথেষ্ট প্রোঅ্যাক্টিভ ভাবে সিদ্ধান্ত নিচ্ছেন বা কাজ করছেন। আপনারা জানেন যে এই সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম দিনই আমাদেরকে ডাকা হয়েছিল যে বিশ্বকাপের সম্পর্কে আলোচনা করার জন্য, এবং পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী থেকেও আমাদেরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। এবং এই দুটো বিষয়ে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যারা এর দায়িত্বে আছেন তাদেরকে অবহিত করেছি এবং দে আর হ্যাপি উইথ আওয়ার প্রিপারেশন অ্যান্ড এভরিথিং। এই পরিস্থিতি পরিবেশের উনি এসছেন যেহেতু উপদেষ্টা মহোদয় ছিলেন এবং ওনার সাথে কথা হয়েছে, উপদেষ্টা মহোদয়ের সাথে উনি ছিলেন, আমি দেখেছি, এর বাইরে কিছু বলতে পারবো না। মানে 20 তারিখ বলতে গেলে একটা দিন পরেই আর কি, তো সেখানে আসলে আইসিসিকে বিসিবির জানাতে হবে যে আসলে তাদের অবস্থানটা কি। আপনি কি আসলে সম্ভাবনা দেখছেন এখনো যে টি20 বিশ্বকাপ মেয়েদের যেটা? আমরা তো চাই যে বাংলাদেশে টি20 উইমেন ওয়ার্ল্ড কাপ হোক,
এটা হলে একটি দেশের যেমন স্ট্যাটাস বাড়ে এবং আমরা যে অর্গানাইজার হিসেবে যে আমরা এই টুর্নামেন্টগুলি করতে পারি সেটার একটা সারা বিশ্ব দেখবে। তবে আমি বাই দিলেও হতে পারতো, মানে আপনারা যদি অতটাই ইয়ে হতো। আমি একটি কথা বলবো, এখানে আমি যতদূর জানি যে এখানে ট্রাভেল রেস্ট্রিকশন দিয়েছিল 3-4টি দেশ, এখন সেটা উইথড্র করেছে নাকি আই এম নট শিওর, বাট ওগুলি যদি উইথড্র করে থাকে তাহলে হয়তো হবে। তবে এটা হওয়ার পিছনে সবার সহযোগিতা দরকার। এই সহযোগিতার অংশ হিসাবে কিন্তু আমরা ক্রিকেটকে কিন্তু কোনো রকম মানে হস্তক্ষেপের ইয়া থেকে আমরা রক্ষা করেছি। কারণ আপনারা জানেন এরকম একটি স্বৈরাচারের পতন হলে সব ক্ষেত্রে কিন্তু অনেক আক্রমণ হয়, অনেক নেতিবাচক প্রভাব পড়ে, কিন্তু আমরা কিন্তু ক্রিকেটকে রক্ষা করেছি। এবং ক্রিকেট খেলাগুলি যদি চালু থাকে, যদি চালু থাকার জন্য আমরা যা যা ব্যবস্থা নেওয়ার দরকার সবগুলি নিয়েছি। এই যে সিও যে কথাটা বললো আর সেনাবাহিনীর সহায়তা নিচ্ছে, আসলে আমরাও কিন্তু অনেক সহায়তা করেছি। আমরা এখানে কেউই কিন্তু বোর্ডে আসছিল না, আমরা কিন্তু সিওকে বলেছি আপনারা আসেন, কাজ করেন, এবং ডিরেক্টররা পরিচালকরা নাই তাতে কি হয়েছে, আপনারা কাজ করেন, কাজ করে এই যে পাকিস্তান এ টিম যাবে, ন্যাশনাল টিম যাবে, ইন্ডিয়া যাবে ন্যাশনাল টিম, এবং উইমেন ওয়ার্ল্ড কাপ হবে, সেগুলির ব্যাপারে আপনারা পদক্ষেপ নেন। এই জিনিসগুলি কিন্তু আমরা এনশিওর করেছিলাম। আমরা মিরপুর গিয়েছিলাম এবং তাদেরকে আশ্বস্ত করেছিলাম যে এগুলি খেলা চালিয়ে যান। আমরা আসলে সংস্কারের অনেক বাতাবরণ শুনছি এই প্রসঙ্গে। আসলে বোর্ড ডিরেক্টরদের অনেকের, দুজনের তো আমরা শুরুই করেছিলাম, তারা পদত্যাগের প্রক্রিয়া বা একজন করেছেন। গতকালকে আমরা সাক্ষাৎকার নিয়েছিলাম ইফতেখার রহমান মিঠুর, যিনি আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান। তিনি কি বলেছেন এটা একটু শুনে আসি। আমিও ফারুক আহমেদের নাম শুনতে পাচ্ছি যে ও বলে উনি ওর নাম আসতেছে যে ইয়েতে। তো আমরা তো ওয়েট করতেছি এই জন্যে, মানে ব্যাপারটা হচ্ছে কি যে উই নিড আ গাইডেন্স ফ্রম দ্য গভর্নমেন্ট, হাউ টু অপারেট, হাউ টু ইনস্ট্রাকশন। ওনার সাথে লাস্ট কমিউনিকেশন আমাদের যেটা হয়েছিল, আমরা গিয়েছিলাম সেদিন ছিল যে একটা রূপরেখা দিবে, সেই রূপরেখার মধ্যে আমরা আছি। এখন রূপরেখার মধ্যে যদি রিজাইন করতে হয়, আমার পার্সোনাল কথা বলতেছে, তো রিজাইন করব, হ্যাঁ, আর অন্যরা করবে। তো ওই রূপরেখার ওনারা গাইডেন্স দিবে কিভাবে বোর্ড চলবে। নর্মালি যখন অ্যাডহক কমিটি হয় এই সিচুয়েশনটাই হয় যে আপনি নর্মাল সব জায়গায়, যে সব জায়গায় অ্যাডহক কমিটি হয় ওইখানে হয়, বিকজ দেয়ার মেইন রেসপন্সিবিলিটি ইজ টু ফর ইন্টারিম পিরিয়ড রান দ্য বোর্ড অ্যান্ড ইলেকশন দেওয়ার। আমি তো 2.5 বছর হয়েছে যে আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি ফুলফিল করার চেষ্টা করেছি। আপনারা বলতে পারবেন যে কতটা সাকসেসফুল। মানে আপনাদের রিপোর্ট অনুযায়ী দেখা যায় যে আম্পায়ার্স ডিপার্টমেন্ট হ্যাজ রিয়েলি ইমপ্রুভড পারফরমেন্স অ্যান্ড তো সেই দিকে ডেফিনেটলি আমি ছোটোবেলার থেকে ক্লাস 7-8 থেকে ক্রিকেট অর্গানাইজিং অ্যান্ড ইয়ের সাথে আসি। সো দ্যাট ইজ, বাট লাইফ গোজ অন। কিছুতে আপনি যদি না থাকেন তার মানে তো না, তো 2.5 বছরের একটা এক্সপিরিয়েন্স নিয়ে যাব। মানে বিসিবির অনেক খারাপ জিনিসের মধ্যে এই গত 2.5 বছরে এটা আসলে সিগনিফিকেন্ট একটা রোল ওনার নেতৃত্ব হয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। হয়তোবা আরও আশেপাশের লোকগুলো খুব বেশি ফাংশনাল না হয়, আরও ভালো কাজগুলো খুব কম হয়েছে বা খারাপ কাজগুলো অনেক বেশি হয়েছে। কিছুটা পরিবর্তন হয়েছে আম্পায়ারিং ডিপার্টমেন্টে, বাট যেরকম আশা করেছিলাম সেরকম নয়। তবে আশার আলো যে আমাদের এলিট প্যানেলে 2-1 আম্পায়ার গিয়েছে আইসিসির, সেটা একটা পজিটিভ থিং। সংগঠনকে আশা মানে থাকাটা কি মানে না, আমি ওইরকম না, তবে এটার প্রতি সবাই সোচ্চার হয়েছিল একটা স্টেজে। তারপরে কিন্তু মানে যে প্রবলেম হয়নি আম্পায়ারিং নিয়ে সেটা নয়, কিন্তু আমাদের এই গত ফার্স্ট ডিভিশন লিগেই হয়েছে, অনিয়ম হয়েছে। অনিয়ম করে আমাদের ইন্ডিয়ার ক্লাবকে ফার্স্ট ডিভিশন থেকে সেকেন্ড ডিভিশন নামিয়ে দিয়েছে। এটার ব্যাপারে তো আমি জবাব চাইবো, ঠিক আছে, 1 নাম্বার। 2 নাম্বার জিনিস হলো তারা যদি এই সময়টা পদত্যাগ করে সবাই, তাহলে হয়তো অ্যাডহক কমিটি করা সম্ভব, স্বেচ্ছায় পদত্যাগ করে, সেটা একটা বই আছে। অথবা যেই কজন আছে তারা যদি পরপর 3টে মিটিং ডাকে, বোর্ড মিটিং ডাকে, এবং যারা অনুপস্থিত থাকে তাদের পদগুলি শূন্য হয়ে যাবে, সেখানে একটা বই আছে। এবং আরেকটি আছে গঠনতন্ত্রের যদি কোনো মানে অনিয়ম করে সেটার ব্যাপারেও যদি কোনো রকম মামলা টামলা হয়, সেই ক্ষেত্রেও কিন্তু বোর্ড ভেঙে যেতে পারে। তার মানে আবার আইন আদালতের দিকে যাচ্ছে, না, এরকম আমি সম্ভাবনাগুলি বলছি। তবে আমি পজিটিভ
ইয়েতে আছি যে আমাদের মানে উইমেন ওয়ার্ল্ড কাপ আছে সামনে, এবং সেগুলি নিয়ে একটু চিন্তা ভাবনা করাতে মানে আছে বলেই কিন্তু সবাই এত সিরিয়াস যে আসলে কিভাবে এগুলো আমাদের এই মানে উইমেন ওয়ার্ল্ড কাপটা বাংলাদেশে করা সম্ভব, সেদিকে এখন সবার নজর আর কি। তবে আমি আশা করি যে তারা সঠিক সিদ্ধান্তটা নেবে, সব পদত্যাগ করে। মানে ফারুক আহমেদের সাবেক প্রধান নির্বাচক, ওনার যদি মানে বোর্ড সভাপতির রেসে উনি এগিয়ে আছেন, ওনাকে যদি অ্যাডভাইজার বা বোর্ড সভাপতি হিসেবে শেষ পর্যন্ত মনোনয়ন দিয়েই থাকেন, তাহলে সেটাও কি খুব সঠিক সিদ্ধান্ত হবে কিনা এই মুহূর্তে? এখন এটা ওনাদের ব্যাপার, এখন কাকে করবে। তবে অবজারভেশনটা আমার জানা দরকার। ঠিক আছে, করলে একজন খেলোয়াড় থেকে করছে, এটা যেহেতু একটি অল্প সময়ের জন্য এটা হতে পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। তবে গত সপ্তাহে ফারুক আহমেদ আপনার ওই সিটে এখানে বসেই গ্যালারিটা করেছেন, ওই সময় আমরা একটা ধারণা পাচ্ছিলাম যে উনি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান হতে পারেন বা প্রথম ইয়েতে। এখন হয়তো 8 দিনের মাথায় এসে আমরা হতে পারে হয়তো এখন আপাতত দায়িত্ব নেওয়ার মতো উনার থেকে বেস্ট কাউকে পাচ্ছে না অ্যাডভাইজারি কমিটি, মানে অ্যাডভাইজার উনি যিনি আছেন স্পোর্টসের, হয়তো ওনাকে বেশি পছন্দ, এরকম নাম আমরা শুনছি। আসলে না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তবে আমি একটা জিনিস বলবো যে বাংলাদেশের ক্রিকেটকে আরো এগিয়ে নেওয়ার জন্য এখন যে অবস্থা, দ্রুত নির্বাচন, এবং আরেকটি জিনিস হলো সমস্ত ফেডারেশনগুলিতে, ফুটবল ফেডারেশন দেখেন কিভাবে আঁকড়ে ধরে আছে এত বছর, অনিয়ম দুর্নিয়ম কত কিছু হচ্ছে সেখানে, এবং খেলার মানে 80-র দশকে যে বাংলাদেশের খেলার যে মান ছিল, স্ট্যান্ডার্ড ছিল, সেটা কিন্তু এখন নেই। ইন্টারিম বিসিবি যদি এই বোর্ডটা থাকে, অনেক যোগ্য সংগঠক কিন্তু এটার সাথে ইনভলভ নেই। কিন্তু ইন্টারিম বোর্ড যদি হয়, কতদিনের মধ্যে তারা আপনারা মনে করেন যে এই নির্বাচনটা দেওয়ার মতো অবস্থায় যেতে পারবেন? অবশ্যই 3 থেকে নাকি এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের মতো এটাও ইনফিনিট টাইম হতে পারে? যে না, এটা 3 মাসের ভিতরে দেওয়া সম্ভব, এটা পসিবল। এটা অত কিন্তু এইখানে তো অনেক কিছু আপনার কনস্টিটিউশনাল চেঞ্জ আনার ব্যাপার থাকতে পারে, অনেক কিছু হতে পারে। এটা কি একবারে সংস্কার করাটা কি এত সহজ হবে? হয়তো একটা দুটো সংস্কার করতে হয়তো একটা দুটি মিটিং, বোর্ড মিটিং করতে হতে পারে, এর চেয়ে বেশি সময় লাগার কথা নয়। কিন্তু আমরা চাই যে এটা তারা দ্রুত করে ফেলুক। কিন্তু এই দ্রুততার মধ্যে কি চন্দ্রিকা হাথুরু সিং এর নামটাও চলে আসবে কিনা? মানে অনেক আমি একটা কথা বলি, আমরা একটু হাথুরু সিং এর একটু কথাটা একটু শুনে আসি। আজকে উনি বলেছেন কিছু কথা, তার ক্যারিয়ার নিয়ে একটু যেহেতু ঝামেলা আছে, শুনে আসি কি বলেছেন তিনি। আমার কোনো ধারণা নেই বাংলাদেশে কি চলছে। আমার ভবিষ্যতের কথা বললে, যতদিন পর্যন্ত চুক্তির মেয়াদ আছে আমি দায়িত্ব পালনের দিকে তাকিয়ে আছি। বোর্ড যদি বদলে যায় এবং তারা যদি পরিবর্তন চায়, আমার তাতে সমস্যা নেই। তারা যদি আমাকে চালিয়ে নিতে বলে, আমাকে নিয়ে খুশি থাকে, আমিও খুশি মনে দায়িত্ব পালন করব। মানে এখন বল উনি কোর্টেই ঠেলেছেন বিসিবির, কিন্তু ওনাকে যদি এই মুহূর্তে ছাঁটাই করা হয়, বেশ আর্থিক টাকা মানে আর্থিক ক্ষতি হবে বিসিবি। না, একটা জিনিস আমি বলি, সে পদত্যাগ করবে, সে রিজাইন দিবে, তাহলে তো আর কোনো সমস্যা নেই। একটি জিনিস বলি, সে এর আগেও বাংলাদেশের কোচ ছিল, এবং তখন দেখেন আমাদের সিনিয়র জুনিয়র ক্রিকেটারদের ভিতরে একটি দ্বন্দ্বের সৃষ্টি করেছিল, এবং এই দ্বন্দ্বের ফলে কিন্তু সে কিন্তু মানে বিসিবি ছাড়তে বাধ্য হয়েছিল, আবার তাকে ফিরিয়ে আনা হয়েছে। এটা কি ধরনের সিদ্ধান্ত? এই ধরনের সিদ্ধান্ত আমি কোনোদিনও দেখিনি, যে এক কোচকে বাদ দেওয়ার পরে 1 বছর না যেতে বা 1.5 বছরের মাথায় আবার তাকে ফিরিয়ে আনা, এটি একটি হঠকারী সিদ্ধান্ত ছাড়া আর কিছুই নেই। এখানে হয়তো তাকে আনার পিছনে অনেক মাফিয়া কাজ করেছে, আমি এর নাম বলছি না, মাফিয়া নিশ্চয়ই কাজ করেছে, তো এই সিদ্ধান্ত সঠিক ছিল না। এবং ক্রিকেটের যতটুকু ক্ষতি সে করেছে, মানে এটা বলার নয়, তার আসলে চলে যাওয়া উচিত, মানে ক্রিকেট ছেড়ে। বাংলাদেশের ক্রিকেটের সব সমস্যার সমাধান আমার মনে হয় 1 মিনিট সময় আছে, আপনি 1 মিনিটের মধ্যে। আমার মনে হয় অবশ্যই তার চলে যাওয়া উচিত, কারণ এখন আমাদের দেখা দরকার যে আমাদের এখানে কোন দেশের কোচ এখানে ভালো থাকে। আমি তো চাইবো যে আমাদের দেশীয় কোচ ইনভলভ করতে, কিন্তু এটা যদি সম্ভব না হয়। সালাউদ্দিন সাহেবের নাম বলছেন, কিন্তু উনি কি এখনো ফিটিং করে কিনা এই জায়গাটায় দায়িত্ব নিয়ে আছেন? ডেফিনেটলি আমাদের যদি এটা অনেক আগে থেকে এই প্রক্রিয়া শুরু হতো, তাহলে এখন সালাউদ্দিন এবং অন্য যারা খালেদ মাহমুদ সুজনও এটার জন্য মানে পদপ্রার্থী ছিলেন, এখন কি আপনারা ওখানে? আসলে আমি সবার কথা বলবো না, আমি সালাউদ্দিনের কথাই বলবো। তবে এটা যদি সম্ভব না হয়, তাহলে অস্ট্রেলিয়ার দিকে যাওয়া উচিত। অস্ট্রেলিয়ান কোচরা কিন্তু বাংলাদেশকে একদম মানে খুব মানে পছন্দ করে এবং চায় যে বাংলাদেশ আরো ক্রিকেটে উঠে আসুক, তো তাদের কোচ আনাই বেটার হবে আমার মনে হয়। সংস্কারের জন্য 10 সেকেন্ডে শেষ করবেন, সংস্কারটা কি হিসেবে হলে আপনারা মনে করবেন সত্যিকারের সংস্কার হয়েছে? ডেফিনেটলি যারা এত বছর এই বোর্ডগুলি ফেডারেশনগুলি আঁকড়ে ধরে আছে, তাদের পদত্যাগী এবং যোগ্য সংগঠকরা ফিরে আসাটাই হলো সংস্কারের অন্যতম লক্ষ্য। এবং আমি চাইবো যে এখানে কিছু তরুণ এবং অভিজ্ঞতার মিলন মেলা হবে এখানে।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ রফিকুল ইসলাম বাবু ভাই। আমরা আশা করি আবারও পরবর্তী সপ্তাহে আপনাকে পাওয়া বা অন্য সময় পাওয়া যাবে। প্রিয় দর্শক, আজকের গ্যালারি এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো দেশের ক্রীড়াঙ্গনের সংস্কারের বাতাবরণের সব শেষ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালোই থাকুন।